তার নিজের লোক, আপনি তো তার ইউএস এর একটা ক্লায়েন্ট। আপনি তো চাইলেও ওইভাবে তার পাওয়া যাচ্ছে, আপনি কি করতে পারবেন না, ভেরিফাই করতে পারবেন না, পারবেন? ওকে, তো আজকে আমরা আমাদের নেক্সট যে ক্লাসগুলো, আমরা এসইও ওভারভিউ নিয়ে ক্লাস করব। বাট এটা সবাই আসলে আমরা এসইও ওভারভিউ নিয়ে ক্লাস করব, মানে একটা প্রজেক্টে আমরা কিভাবে কমপ্লিটলি কাজ করতে পারি। আচ্ছা, আমরা আজকে এসইও ওভারভিউ নিয়ে করি। নেক্সট ক্লাসে আমরা সোশ্যাল মার্কেটিং এ যাওয়ার আগে ক্যানভা নিয়ে ক্লাস করব। আমরা এসইও ওভারভিউটা নিয়ে ক্লাস করি। ওকে, তো যেভাবে আমরা এসইও এর কাজগুলো দেখলাম এবং শিখলাম, এখন বলেন যে একটা প্রজেক্টে যখন আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে যাবেন, কোন কোন স্টেপ মেনটেন করবেন, কি কি করবেন? হুম। ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফিক যখন কিওয়ার্ড র্যাঙ্কিং করতে দেবে, তখন আমরা আমরা কি করব বলেন, প্রথম থেকে বলেন। ক্লায়েন্ট আমাদেরকে কি দেবে আগে এটা বলেন। ক্লায়েন্টের থেকে আমরা কি কি নেব? আমি ওইটা বলিনি, জিএমবি কথা বলিনি। একটা ওয়েবসাইটে যখন আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে যাবেন, ক্লায়েন্টের থেকে প্রথম আমরা কি কি চাইবো, কি কি নেব? ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে না? ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে এবং ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার কোন পেজটা র্যাঙ্ক করবে। একটা ওয়েবসাইটে হাজার হাজার পেজ আছে না? এখন এই ওয়েবসাইটে যদি চিন্তা করেন, প্রতিটা পেজ আলাদা না? আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে সে কি, কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে। ক্লায়েন্ট যদি এই ইউআরএলটাকে র্যাঙ্ক করে, এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করে, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে কি দিবে? এই ইউআরএল দেবে, তাই না? অন্য ইউআরএল কিন্তু দেবে না। এখন আমাদেরকে ক্লায়েন্টের তো কিওয়ার্ড র্যাঙ্কিং করার পরে থাক, আমরা ক্লায়েন্টের সাথে যে আমরা নির্ধারণ করব প্রজেক্টটা, ওই কাজটা আমরা করতে পারবো কিনা। সব কিওয়ার্ড কি র্যাঙ্ক হয়? সব কিওয়ার্ড কি র্যাঙ্ক করা পসিবল? কোন কিওয়ার্ড র্যাঙ্ক করা পসিবল বলেন তো? কোন কিওয়ার্ড র্যাঙ্ক করা পসিবল? এটা না পারলে তো খুব কঠিন ব্যাপার। হুম। কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করা সহজ? কোন কিওয়ার্ড র্যাঙ্ক করা পসিবল সহজ, এটা যেটা কিওয়ার্ড ডিফিকাল্ট কম, এটা বলছি না? যেটা কিওয়ার্ড ডিফিকাল্ট কম। এখন ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে ঘোস্ট ম্যানিকুইন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে দাও, এখন আপনার প্রথম কাজ কি থাকবে? কোন কিওয়ার্ডটা রিসার্চ, মেইন কিওয়ার্ডটা আমাকে রিসার্চ করতে হবে, তাই না? এখানে আমি একটা শিট তৈরি করি। ওকে, টার্গেটেড, আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল।
এইটা তাই না? এই যে ডোমিনটা আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তারপর আমি দিচ্ছি যে টার্গেটেড ইউআরএল। টার্গেটেড ইউআরএল কোনটা? এই এইটা তাই না? এইটা আমি র্যাঙ্ক করব। এখন আমার কি করতে হবে? টার্গেটেড কিওয়ার্ডটা কি? হুম, টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস তাই না? জাস্ট আমি এখানে লিখেও নিচ্ছি যে টার্গেটেড লোকেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। তো ওয়েবসাইট ইউআরএল, টার্গেটেড ইউআরএল, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড লোকেশনটা আমরা দিয়ে দিলাম। ফার্স্ট আমরা অ্যানালাইসিস কি করব আমি বলছি, মেইন কিওয়ার্ডটা আমরা, মেইন কিওয়ার্ডটা অ্যানালাইসিস করব না? আচ্ছা, মেইন কিওয়ার্ডটা আমার কি ছিল? মেইন কিওয়ার্ডটা কি ছিল? মেইন কিওয়ার্ডটা হোস্ট ম্যানিকুইন সার্ভিস। আচ্ছা, এই কিওয়ার্ডটা অ্যানালাইসিস আমরা করে নেই। আমরা এই জায়গা থেকে ইনসার্টে যাওয়ার পর টেবল নেই। আমরা একটা কিওয়ার্ড তো, আমরা শুধুমাত্র সার্চ ভলিউম এবং ডিফিকাল্টটা নিলেই হবে তাই না? আপনার ট্যাবলে যাওয়ার পর এই যে এই দিক থেকে আপনি যতগুলো ঘর নেবেন ততগুলো সামনের দিকে ঘর যাবে, আর নিচের দিকে যত নেবেন ততগুলো কলাম হবে, বুঝছেন? তা আমাদের দুইটা নিলেই তো এনাফ তাই না? আর এইদিকে তিনটা নিলে এনাফ। তো আমি এখান এখান থেকে নেওয়ার পর এই জায়গায় আমার মেইন কিওয়ার্ডটা অ্যানালাইসিস, আমার কিওয়ার্ড আমি এই জায়গায় লিখে দিলাম। কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্ট সার্চ ভলিউম তাই না? এইটা হচ্ছে আমার ইয়া সার্চ ভলিউম। এখন আমার টার্গেটেড কিওয়ার্ডটা ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস, এইটা আমার কিওয়ার্ড। এটার কিওয়ার্ড ডিফিকাল্ট কত দেখতে হবে তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে আমরা টুলসে চলে যাব, যে কোনো একটা টুলসে চলে যাব, সেমরাশি যাই। এখান থেকে আমরা একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য কোন অপশনটা সিলেক্ট করব বলেন তো? রাইট, কিওয়ার্ড ওভারভিউ সিলেক্ট করবো তাই না? আমরা এই জায়গায় কিওয়ার্ড ওভারভিউ সিলেক্ট করব। রাজীব, ক্লাস তো আজকে শেষ হবে হচ্ছে তোর 5:30। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই। আচ্ছা, মেইন কিওয়ার্ডটা হচ্ছে ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস তাই না? আমি এই জায়গায় মেইন কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর লোকেশনটা ইউনাইটেড স্টেটস। তারপর আমি এটাকে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন কিওয়ার্ড ডিফিকাল্ট কত, 14 তাই না? তার মানে এটা ভেরি ইজি, অর্থাৎ আমাদের র্যাঙ্ক করা পসিবল। এখন কিওয়ার্ড ডিফিকাল্ট যদি 30-এর উপরে হয় আপনারা কখনোই কাজ নেবেন না। তাহলে ক্লায়েন্টকে তো ছেড়ে দেওয়া যাবে না, ক্লায়েন্টকে আমরা কি বলবো? ক্লায়েন্টকে আমাদেরকে বলতে হবে যে আমি তোমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করতে পারো। এই কিওয়ার্ডের ডিফিকাল্ট কম, তুমি র্যাঙ্ক করতে পারবে না, বাট এইটার সামঞ্জস্যপূর্ণ কিওয়ার্ড যেটা ডিফিকাল্ট
কম ওইটা আমি নেবো। এই কিওয়ার্ডে ডিফিকাল্ট বেশি, এটা র্যাঙ্ক করতে পারবে না। যেটা কম আমি তোমাকে ওইটা রিসার্চ করে দিচ্ছি। বোঝা গেছে? আর স্বাভাবিকভাবে শূন্য, শূন্য থেকে টেনের মধ্যে যেগুলো থাকবে, এগুলো আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য $250 চার্জ করতে পারেন। আবার শূন্য থেকে 10 থেকে 15 মধ্যে যেগুলো থাকবে, এগুলো আপনি প্রায় $300 আপনি নিতে পারেন। আবার যখন আপনার 25 এর মধ্যে থাকবে, 15 থেকে 25, তখন ওইটা আরো একটু বেশি যাবে। এইভাবে আপনারা একটা চার্জ একটা নির্ধারণ করবেন। এটা অ্যাজ বিগিনার হিসেবে কম কম ডলারই আপনাদের কাজ করতে হয়। এখানে আমাদের আমাদের ক্লায়েন্টের জন্য সব থেকে বেনিফিটেড, যখন আমাদের মেইন কিওয়ার্ডের সাথে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড গুলো রিসার্চ করে আমরা ইমপ্লিমেন্ট করি, তখন হয় কি, মেইন কিওয়ার্ডের সাথে সাথে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো র্যাঙ্ক হয়। যখন আমরা মেইন কিওয়ার্ডের সাথে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো কি করি, আমরা কন্টেন্টে ব্যবহার করি। যার কারণে আপনারা চেষ্টা করবেন রিলিভেন্ট কিওয়ার্ড কিছু রিসার্চ করার জন্য। ওকে, রিলিভেন্ট, এটা শিট আপনাদের দিয়ে দিব যদিও, কিওয়ার্ড রিসার্চ, সবগুলোই বড় করে। রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ। রিলিভেন্ট কিওয়ার্ডটা কি, আমি এই জায়গা থেকে উম সামঞ্জস্যপূর্ণ মনে করেন একটা দুইটা তিনটা কিওয়ার্ড রিসার্চ করি, তাই না? আর এদিকে নেব কয়টা, 3 ঘরে নিলাম। ওইটা আপাতত প্রয়োজন নাই। আমি এই জায়গা থেকে কিওয়ার্ডস দিয়ে দিলাম। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, আর এটা হচ্ছে সার্চ ভলিউম, শর্টকাট দিয়ে দিলাম। রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এখান থেকে কোথায় যাব, ম্যাজিক টুলস, তাই না? ম্যাজিক টুলস, ম্যাজিক টুলসে গেলে ডিরেক্ট কনভার্ট করে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আমাদেরকে দিয়ে দিবে। সর্বনাশ, কেটে গেছে সব। হুম, না এটা তো থাকবেই। ওই যে আপনি বললেন না যে সেভ করে কিভাবে, দেখছেন? সেভ অটোমেটিকলি হয়ে যাবে, আপনার নতুন ভাবে এটা সেভ করতে হবে না। হুম, কোনটা? হ্যাঁ, পেড টুলস। মেয়াদ তো 1 মাস থাকে যখন কিনবেন। আমার তো কেনা লাগে না, আমার তো সব কোম্পানি বলে ফ্রি ফ্রি দিয়ে রাখ। আচ্ছা, তো ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস, ইউনাইটেড স্টেটস, তাই না? রিলিভেন্ট কয়েকটা কিওয়ার্ড আমরা রিসার্চ করব, দুইটা তিনটা কিওয়ার্ড রিসার্চ করব। এটা তো আমরা নিচ্ছি, তাই না? ঘোস্ট ম্যানিকুইন ফটো এডিটিং সার্ভিস, এটা ডিফিকাল্ট কম আছে, তাই না? আমাদের সার্চ ইন্টেন্স সেম থাকবে, এবং সামঞ্জস্যপূর্ণ থাকবে মেইন কিওয়ার্ডের সাথে, বুঝছেন? তাছাড়া কিন্তু হবে না। যেগুলো আমরা ব্যবহার করতে পারি, কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে 14, অ্যান্ড সার্চ ভলিউমটা হচ্ছে 140। এখান থেকে আমরা আর একটা নিতে পারি, ঘোস্ট ম্যানিকুইন সার্ভিসেস। ওটা কিন্তু সার্ভিস, এটা কিন্তু ইএস যুক্ত আছে। এটা কিন্তু ইএস যুক্ত থাকে মানে আলাদা কিওয়ার্ড, বুঝছেন? কিওয়ার্ড ডিফিকাল্ট 50, ডিফিকাল্ট কত, 11, 11। আর একটা নিতে পারি, ইফেক্ট সার্ভিস, পোস্ট ম্যানিকুইন ফটোগ্রাফি সার্ভিস, এটা নিতে পারি। সার্চ ভলিউম 40, কিওয়ার্ড ডিফিকাল্ট 0। ওকে, তো আপনারা কি করলেন, কিওয়ার্ডটা
রিসার্চ করলেন এবং রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন? কন্টেন্টের ভিতরে হেডিং গুলোর মধ্যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করবো, তাই না? হ্যাঁ। এরপর আমরা কি করব? আমাদের নেক্সট কাজটা কি থাকবে? কন্টেন্ট ক্লায়েন্ট দিয়ে দিল, এই কিওয়ার্ড গুলো দিয়ে একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছে, আপনি কন্টেন্টে প্লেসমেন্ট করলেন, তারপরে কি করবেন আপনি? হুম। হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট ওইটা দিয়ে একটা হুম আমাদেরকে পাঠাবে, অথবা ক্লায়েন্ট বলতে পারে যে আপনি এটা নিয়ে কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, আমাদের নেক্সট কাজ হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ। কন্টেন্ট অপটিমাইজেশন, অথবা আপনি ধরতে পারেন অন পেজ এসি অপটিমাইজেশন। এখন ওই মেইন কিওয়ার্ডটা দিয়ে আমরা কি কি করব? কাজগুলো কিন্তু আমাদের ধাপে ধাপে। ফার্স্ট হচ্ছে আমাদেরকে ইউআরএল অপটিমাইজেশন করতে হবে, তাই না? এবং এইটাও ক্লিয়ার ইউআরএল ব্যবহার করতে হবে, আননেসেসারি কোনো ওয়ার্ড থাকবে না, শুধুমাত্র কিওয়ার্ড থাকবে। মানে কোন কিওয়ার্ড থাকবে? টার্গেটেড মেইন কিওয়ার্ডটা, তাই না? কিওয়ার্ড। তারপর আমাদের কি করতে হবে? টাইটেল অপটিমাইজেশন করতে হবে, তাই না? টাইটেল অপটিমাইজেশন কিভাবে করবেন? ওই টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, তাই না? তারপর হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, দিচ্ছি সব এটাই। মেটা ডেসক্রিপশন কিভাবে থাকবে? ওই টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, তাই না? তারপর কি থাকবে? হেডিং গুলো অপটিমাইজেশন। এখন হেডিং অপটিমাইজেশনে কি কি করবেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। অপটিমাইজেশনের মধ্যে কি কি থাকবে? টার্গেটেড কিওয়ার্ড প্লাস কি রাখবেন? প্লাস হচ্ছে এলএসআই কিওয়ার্ড রাখবেন। এলএসআই অর্থ কি? এলএসআই কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড অর্থাৎ সিমেন্টিক কিওয়ার্ড। হ্যাঁ সৌরভ ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, এই তো আমি ক্লাস নিচ্ছি, তো ক্লাস নিয়ে আপনাকে ফোন দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর ওকে, এলএসআই কিওয়ার্ড, এলএসআই বলতে কি বোঝায় বলেন তো? বলছিলাম কিন্তু এলএসআই, এলএসআই এর পূর্ণ রূপটা কি? লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং বলছিলাম না? এখন সিমান্টিক কিওয়ার্ড গুলো কোনটা বলেন তো? সিমান্টিক বলতে আমরা কি বুঝি? সিমিলার কিওয়ার্ড, তাই না?
তার মানে ওই রিলিভেন্ট কিওয়ার্ড গুলো হচ্ছে সিমান্টিক কিওয়ার্ড। আমাদের হেডিং এ কি ব্যবহার করতে হবে? টার্গেটেড কিওয়ার্ড প্লাস সিমান্টিক কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, তাই না? তারপর হচ্ছে মেইনটেইন কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটির কথা মনে আছে? আচ্ছা, মেইনটেইন কিওয়ার্ড ডেনসিটি। আর কি কি ব্যবহার করতে হবে? অ্যাভয়েড অ্যাভয়েড করতে হবে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা কি বলেন তো? না, স্টাফিংটা হচ্ছে আমরা যদি টার্গেটেড কিওয়ার্ডটা অতিরিক্ত বার ব্যবহার করি। স্টাফিংটা হচ্ছে আমরা টার্গেটেড কিওয়ার্ডটা যখন অতিরিক্ত বার ব্যবহার করি এটাকে কিওয়ার্ড স্টাফিং বলে, যেটা গুগল অ্যালগোরিদমের বাইরে। ওইটাকে আমাদের ব্ল্যাক হ্যাটের মধ্যে এটা বলছিলাম না, কিওয়ার্ড স্টাফিংটা বলছিলাম। আপনাদের মনে তো কম থাকে দেখতেছি। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কোনগুলো কোনগুলো ব্যবহার করতে বলছিলাম বলেন তো? হুম, নিজেরটা বাট কোনগুলা? সিমিলার, যদি সিমিলার ইউআরএল থাকে, অর্থাৎ সিমিলার কন্টেন্ট ইউআরএল ব্যবহার করতে বলছিলাম, তাই না? কন্টেন্ট ইউআরএল। আর এক্সটার্নালটা কি ব্যবহার করতে বলছিলাম? এক্সটার্নাল লিঙ্ক, বাইরে থেকে যেটা, বাট কন্টেন্টের সাথে কি হতে হবে? সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাই না? সিমিলার কন্টেন্ট লিঙ্ক। এখন এইটাকে কি করতে হবে? অন পেজ এসইওটা শেষ, তারপরের ধাপটা কি করতে হবে? হুম, না ওটা তো আপনার ইমেজের অল্টারনেটিভ টেক্সট, ওটা আলাদা। বাট ওয়ান পেজ এসে শেষ। টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও তো আমাদের কি কি করতে হবে এখানে? এটা গুগলে তো নিতে হবে, তাই না? নেওয়ার আগে তো কিছু করতে পারবেন না। এখন রোবট ডট টিএক্সটি সাইট ম্যাপ যদি না থাকে তাহলে করতে হবে, আর ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকবেই। তাহলে আমাদের কি করতে হবে? এই ইউআরএলটাকে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে, গুগল সার্চ কনসোল ইন্সপেকশনে গিয়ে ইন্সপেকশন করলে এটা ইন্ডেক্স হবে। তার মানে টেকনিক্যাল এসইওতে আমাদের এটা ইন্ডেক্স করতে হবে, তাই না? ইন্ডেক্স না করলে কোনো লাভ আছে? এটা অটোমেটিক হয়। আচ্ছা, ইন্ডেক্স। ইন্ডেক্স করতে হবে, তাই না? তার জন্য যা যা করতে হয় আমাদের এটা করতে হবে। ওকে। তারপর আমাদের কি করতে হবে বলেন তো? না, ইন্ডেক্স করলেন, তারপর? তারপর আমাদের অফ পেজ এসইওর দিকে যেতে হবে না? অফ পেজ এসইওতে, এখন অফ পেজ এসইও কোন ইউআরএল এর জন্য অফ পেজ করবেন বলেন তো? কোন ইউআরএল এর জন্য আপনি অফ পেজ করবেন? রাইট। টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে যে ইউআরএলটা তৈরি হলো ওইটা, তাই না? নেক্সট নেক্সট ক্লাসে আমরা ক্যানভা ডিজাইনে যাব, কারণ ক্যানভাটা প্রয়োজন আছে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে। তারপর আমরা ইউটিউব ফেসবুক মার্কেটিং এ যাব। ওটা দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এখন এই জায়গায় আমাদের ব্যাকলিংসের নিয়মটা প্রতিদিন ধারাবাহিকভাবে 5 থেকে 7টা ব্যাকলিং করা। সব থেকে পাওয়ারফুল ব্যাকলিং কোনটা? গেস্ট পোস্টিং নিয়ে ক্লাস হয়েছে না? কঠিন। ওয়েব 2.0 ব্যাকলিংস। না, ইংলিশের চর্চাটা আসলে এটা একদিনও হয় না, ডে বাই ডে কমিউনিকেশনও তাই। আপনার ইংলিশ ম্যাগাজিন পড়া থেকে শুরু করে ইংলিশ ওই কার্টুন গুলা যেগুলোতে নিচে হেডলাইন গুলো আসে, এগুলোতে একটু পড়াশোনা করলে কমিউনিকেশন স্কিলটা তখন বাড়ে। তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিং যেগুলো, একটা ভিডিও দিছিলাম 1 ঘন্টা 45 মিনিট, ওই ভিডিও দেখছিলেন? দেখছিলেন?
আচ্ছা, লোকাল বিজনেসের জন্য কি করতে হয়? লোকাল সাইটেশন দেখছিলেন? সাইটেশনেরটা। আচ্ছা, তারপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন দেখছিলেন না? তারপর হচ্ছে ক্লাসিফাইড দেখছিলেন? ক্লাসিফাইড এখন কাজেও লাগে না তো, আবার এই যে ব্লক কমেন্ট এগুলো কাজে লাগে না। পুরো ভিডিও দেখছিলেন? পুরো ভিডিও তো তো হারো ব্যাকলিংস, আচ্ছা ঠিক আছে, হারো ব্যাকলিংস এগুলো ছিল না, ঠিক আছে। এগুলো খুব একটা কাজের না ক্লাসিফাইড। আচ্ছা, আমাদের আহ তার মানে কি আমাদের এই 3টা মাস একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে কতদিন সময় নেব? 10 দিন? 90 ডেজ, মিনিমাম 90 ডেজ। তার মানে ক্লায়েন্টের থেকে একটা প্রজেক্ট যখন নেবেন, একটা প্রজেক্টে আপনাকে 90 দিন কাজ করতে হবে। এই 90, হ্যাঁ, হ্যাঁ বসুক, সমস্যা নেই। এই 90 ডেজ এর মধ্যে, এই 90 ডেজ আপনি কি করবেন? এই 90 ডেজ কি করবেন বলেন? এই 90টা দিন আমাদের পার ডেতে আমাদের একটা, এটাকে বলা হয় টায়ার ব্যাকলিং। এটা আমাদের একটা স্ট্রাকচার রেডি করতে হবে এই টায়ার ব্যাকলিংকের। যে আমি প্রতিদিন একটা করে প্রোফাইল ব্যাকলিং করলাম, দুইটা করে ওয়েব 2.0 করলাম, একটা করে প্রতি, এটা উইকলি, একটা করে উইকলি আমি একটা গেস্ট পোস্টিং করলাম, দুইটা করে হচ্ছে আমি কি করলাম, প্রোফাইল ব্যাকলিং করলাম। প্রতিদিন আপনার এরকম ভাবে 5 থেকে 10টার মতো ব্যাকলিংস আপনি এটা পার ডে করবেন। যখন ফ্রিতে ব্যাকলিং করবেন তখন এটা ইন্ডেক্স কিন্তু আপনি কোনো ওয়েতে করতে পারবেন না, এটা গুগল যদি অথরিটি মনে করে তাহলে ইন্ডেক্স হবে। এটা ইন্ডেক্স হইতে কত সময় লাগে? আহ না, এটা ইন্ডেক্স 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে, 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে, বাট যেটা আমরা পেইড মেথডে যাব অর্থাৎ গেস্ট পোস্টিং, অতিথি পোস্ট হিসাবে যখন আমরা যাব, ওই ব্যাকলিংটা ইন্ডেক্স হইতে মাত্র আপনার 1 থেকে 2 দিন বা 48 ঘন্টার মধ্যে ইন্ডেক্স হবে। গুগল সেটাকে ইন্ডেক্স করবে, ওইটা থেকে আপনার অথরিটিটা কাউন্ট হবে, ওইটা থেকে আপনার লিঙ্ক জুস পাস হবে, আদারওয়াইজ কিন্তু লিঙ্ক জুসটা পাস হবে না। এখন যখন আমরা ফ্রি মেথডে ব্যাকলিং করি, প্রতি 20টার মধ্যে একটা দুইটা ইন্ডেক্স হয়, আর বাকি 18টা ইন্ডেক্স হয় না। এর কারণে আমাদের প্রতিদিন যদি 10টা করে ব্যাকলিংস করি, সিস্টেম আছে আমাদের কম্পিটিটর ব্যাকলিংস গুলো অ্যানালাইসিস করা। যেমন আমরা যদি আপনাদের যদি এটা দেখাই, যে কোনো একটা ওয়েবসাইটের যখন আমরা কম্পিটিটর ব্যাকলিংক, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটাই মনে করেন যে আপনার কম্পিটিটর, যেটা আমরা দেখতেছি এটা আপনার কম্পিটিটর, কম্পিটিটর ফাইন্ড করতে পারেন তো, তাই না? কম্পিটিটর বের করতে পারেন তো। আমার ওয়েবসাইটের জন্য কম্পিটিটর, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা কম্পিটিটর বের করার জন্য আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়ার পর আমরা কি করব? আমরা এখানে যাওয়ার পর ওই কম্পিটিটরকে আমরা আইডেন্টিফাই করার পর এখান থেকে দেখেন এসইও ওভারভিউ নামের একটা অপশন আছে, এটা দেখাইছিলাম না আপনাদের? এসইও ওভারভিউ, আচ্ছা তারপর আমি দেখাইতেছি যদি মিস্টেক হয়ে থাকে। তো এসইও ওভারভিউতে যাব, যাওয়ার পর এই টুলস গুলা থার্ড পার্টি টুলস তো একটু প্রবলেম হয়। আচ্ছা, এখানে ডোমিন ওভারভিউ, আমরা ডোমিনটা যখন দিয়ে দেব, আমরা সার্চ করলে এটা ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের একটা অ্যানালাইটিক্স আমরা দেখতে পারবো। দেখেন এই ওয়েবসাইটের অথরিটি স্কোর সম্পর্কে তো জানা আছে, তাই না? ডোমিন অথরিটি যা অথরিটি স্কোর, তাই দেখেন এই জায়গায় আমরা যখন অথরিটি স্কোরটা দেখব,
আমরা একটু সময় লাগতেছে, লাগুক, প্রবলেম। আচ্ছা, অথরিটি স্কোরটা মাত্র কত, 2, তাই না? অর্গানিক সার্চ ট্রাফিক ধরতে গেলে কম, নাই বললে চলে। এই যে এটা হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক, কমতেছে বাড়তেছে, এখন একদম ডাউন, 0, তাই না? এটা হচ্ছে টোটাল ব্যাকলিঙ্ক। আমরা যদি নিচে আসি, তার টপ অর্গানিক কিওয়ার্ড গুলো কত নাম্বার পজিশনে আছে, কার ফটো রিডিং, প্রোডাক্ট ফটো রিডিং কত নাম্বার পজিশনে আছে, এশিয়া ক্লিপিং এটা 6 নাম্বার আছে। বোঝা গেছে? এবং এটা থেকে সে কত ট্রাফিক পাচ্ছে, এটা হচ্ছে আমরা এখান থেকে যখন আমরা ডিটেলস যাব, এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের কোন কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, এই কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, এই কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, এইটা। এবং ওই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউমটা কত, এটা সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিকটা কত, এটা আমাদের প্রয়োজন নাই, তাই না? এটা হচ্ছে কিওয়ার্ড বাই ইনটেন্ট, অর্থাৎ আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড কয়টা ব্যবহার করছেন, কমার্শিয়াল কয়টা ব্যবহার করছেন, ট্রানজিশনাল কয়টা ব্যবহার করছেন। আর নিচে যদি আসি, এখান থেকে আপনার মেইন আমাদের পেইড কম্পিটিটর দেখার কিন্তু প্রয়োজন নাই। মেইন অর্গানিক কম্পিটিটর কত আমাদের, মেইন অর্গানিক কম্পিটিটর এটা একটা, এটা একটা, এটা একটা, তার মানে ওরা হচ্ছে আমার কম্পিটিটর। ওদের যদি ব্যাকলিংসটাকে আমি এখন আইডেন্টিফাই করতে চাই, ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমাদের কম্পিটিটর কারা। কম্পিটিটরকে বের করলাম, বের করার পর আমি দেখতেছি যে এটা আমার হচ্ছে কম্পিটিটর, এটা আমার কম্পিটিটর। এখন এই কম্পিটিটর কোথা থেকে ব্যাকলিংটা করছে, এটাকে বের করা। আমরা কিভাবে বের করব? আমরা যদি ব্যাকলিং গ্যাপটা কি, বলেন তো ব্যাকলিং গ্যাপ কি হতে পারে? কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসের কথা মনে আছে আপনাদের? কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস নিয়ে ক্লাস হয়নি আপনাদের? কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস হয়নি না? আচ্ছা, আমাদের এখান থেকে ব্যাকলিংস অডিটে যখন আমরা যাব, ব্যাকলিংস অডিট নামের একটা অপশন আছে, দেখছেন? এই জায়গা থেকে আমরা ব্যাকলিংস অডিটে যখন আমরা যাব, যাওয়ার পর আমরা এই জায়গা থেকে ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পর, আচ্ছা, লিমিট রিস্ট হয়ে গেছে। এটা ওই যে একই টুলস অনেকজন বের করে, তো যার ইউজ করে, যার কারণে অনেক সময় লিমিটটা রিস্ট হয়ে যায়, একদিনে আপনি 20 থেকে 25 বারের মতো এটা সার্চ করতে পারেন। তো এটা করা যায়। আপনি আরেকটা কাজ করতে পারেন ফ্রিতে, সেটা হচ্ছে এসইও কুইক নামের একটা অপশন অপশন আছে, QUAKE, বুঝছেন? কুইক এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এসইও কুইক, এটাতে আপনার অ্যাড টু ক্রমে যাবেন, যাওয়ার পর এটাকে অ্যাড এক্সটেনশনে নিয়ে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে এসইও কুইকটা এখান থেকে চলে আসছে। এখন এটাকে আমি এসইও কুইকটাকে আমি এটাকে পিন করে নিই, নেওয়ার পর আমার যে কম্পিটিটর, এখানে গিয়ে আমি কি করব, এসইও কুইকে ক্লিক করব। দেখবেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক যেগুলো ব্যবহার করা আছে, সে কোথা থেকে ব্যাকলিঙ্ক কালেক্ট করছে, যদি এটা ফ্রি মেথডে কম আসে। যেমন তার লিঙ্কটা হচ্ছে কোথায় আছে, টুইটারে আছে, তার লিঙ্কটা ফেসবুকে আছে, তার লিঙ্কটা লিঙ্কডইনে আছে, তার লিঙ্কটা পিন্টারেস্টে আছে, ইনস্টাগ্রামে আছে, রেডিটে আছে, তাই না? মানে এগুলো হচ্ছে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে সে ব্যবহার করছে, তাই না? এটা থেকে কিন্তু আমরা অন পেজের ইয়েটাও করতে পারি, অন পেজের আপনার অডিটটাও করতে পারি, যে ডায়াগনোসিসে গেলে আপনি অন পেজের যে প্রবলেমগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। গুগল সার্চ কনসোল সেট আপ করা আছে কিনা, রোবট.txt করা আছে কিনা, সাইট ম্যাপ করা আছে কিনা, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে কিনা, ফেভিকন আছে কিনা, তারপর হচ্ছে হেডিং গুলা ঠিক আছে কিনা, ইউআরএল গুলা ঠিক আছে কিনা, টাইটেল গুলা ঠিক আছে কিনা, ইমেজের অল্টারনেটিভ অ্যাট্রিবিউট করা আছে কিনা। আমরা এই টুলস এর মাধ্যমে এটা আমরা দেখতে পাই। এক না, সেমরাস একদম স্পেসিফিক আইডেন্টিফাই করে দেয় যে এখানে এই প্রবলেমটা, বাট এই টুলস গুলো আপনাকে ওইভাবে দেবে না, মোটামুটি একটা আইডিয়া দেবে। ক্লায়েন্টের কাজ করার জন্য মোটামুটি একটা আইডিয়া দেবে যে আপনার এই জায়গা থেকে এটা করতে হয়, এই জায়গা থেকে এটা করতে হয়, এরকম একটা আইডিয়া দেবে, কিন্তু এক্সাক্ট আইডিয়া আপনাকে দিতে পারবে না। বোঝা গেছে? আর একটা টুলস আছে, সেটা হচ্ছে, ওটাও নিতে পারে, ওটাও দেখতে পারেন, এই স্ট্রেপস এই স্ট্রেপস টুলবার, টুলবার এক্সটেনশন, টুলবার এক্সটেনশন। এখান থেকে এই স্টেপ ফ্রি, এসিও ক্রোম ব্রাউজ, ক্রোম এক্সটেনশন বাই এই স্টেপস, এটা না, এটা
এসিআরপি টুল যেটা, আপনি এখান থেকে অ্যাড টু ক্রোমে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এটাকে পিন করে নেবেন। এটাকে পিন করে নিলাম। এখন আমি এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন, এই যে এই স্টেপসে ক্লিক করলে আপনি এখান থেকে কন্টেন্টে যাবেন, ম্যাট্রিক্স আছে, কন্টেন্ট আছে। কন্টেন্টে গেলে আমরা এই কন্টেন্ট সম্পর্কে পুরো একটা আইডিয়া পেতে পারি। একটু সময় লাগে, অনেক ওয়েবসাইটে আসে তাড়াতাড়ি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি এটাতে, এসইও কুইক, এটা হচ্ছে এই স্টেপস টুলবার। ইন্ডেক্সেবিলিটি, স্ট্রাকচার, সোসাইল ইমেজ, একটু সময় লাগতেছে। ম্যাট্রিক্সটা আসছে, বাট কন্টেন্টটা এখানে দেখা যায় যে ম্যাটার ডেসক্রিপশন আপনি কত ক্যারেক্টার্স ব্যবহার করছেন, তারপর হচ্ছে ইয়াতে কত ক্যারেক্টার্স ব্যবহার করছেন। সময় লাগতেছে, আগে মাত্র ইনস্টল হলো তো এই জন্য। ওকে। তো আমাদের যেটা আমরা বলতেছিলাম, যে ফার্স্ট ক্লায়েন্টের থেকে আমাদের কি নিতে হবে, অ্যাক্সেসটা নেওয়ার পর সে কোন পেজটা র্যাঙ্ক করতে চায় ওইটা আমাদের কি করতে হবে, নিতে হবে। নেওয়ার পর তার টার্গেটেড কিওয়ার্ডটা কি এবং তার লোকেশনটা তো আমরা নিয়েই নেব, এবং মেইন কিওয়ার্ডটা অ্যানালাইসিস করতে গেলে আমরা করে নিলাম। সাথে সাথে আমরা কিছু রিলিভেন্ট কিওয়ার্ড আমরা অ্যানালাইসিস করে নিলাম, তাই না? তারপর আমরা তার কন্টেন্টটাকে অপটিমাইজেশন করার পর আমরা ওই পেজটাকে ইন্ডেক্স করলাম। ইন্ডেক্স না করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তারপর আমরা ওইটার উপর গেস্ট পোস্টিং, ওয়েব 2.0 অ্যান্ড আদার্স যে ব্যাকলিংকগুলো আমরা ধাপে ধাপে করবো। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য, একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করার জন্য আমরা এই স্টেপে কাজগুলো করব। তো এখন আমরা কিন্তু আলাদা আলাদা সার্ভিস দিতে পারি, মার্কেট প্লেসে আলাদা আলাদা সার্ভিস দিতে পারি। যেমন ব্যাকলিংস নিয়ে আপনি সার্ভিস দিতে পারেন যদি মনে করেন। আপনি টেকনিক্যাল এসইওর robot.txt এন্ড সাইট ম্যাপ আপনি একটা আলাদা সার্ভিস দিতে পারেন। স্কিমা মার্ক আপনি সেখানে নাই, স্কিমা, স্কিমাটা নিয়ে আপনি আলাদা সার্ভিস দিতে পারেন। অন পেজ এসইও নিয়ে সার্ভিস দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের আহ ব্রকেন লিঙ্ক ফিক্স নিয়ে সার্ভিস দিতে পারেন। ব্রকেন লিঙ্ক শেখানো হয়েছে তো, তাই না? তারপর আপনার আহ ব্রকেন লিঙ্ক নিয়ে সার্ভিস দিতে পারবেন। সাথে সাথে ক্যানোনিক্যাল ট্যাগ, এগুলো কিন্তু আলাদা আলাদা আমরা সার্ভিস দিতে পারি। যার কারণে আমাদের স্পেসিফিক মার্কেট প্লেসে যখন যাব, ফুল প্রজেক্টের কাজ আপনার কমই আসবে। আপনার ওই সবগুলো আলাদা আলাদা যেগুলো কাজ, এগুলোই বেশি আসে। অন পেজ এসইও বা কিওয়ার্ড, না না না, প্রোফাইল না। আমরা অ্যাজ এ নিউ সেলার হিসাবে আমরা 2022 সালের আগ পর্যন্ত নিউ সেলার হিসাবে আমরা 7টা গিগ দিতে পারতাম। গিগ অর্থ প্রতিটা আলাদা আলাদা সার্ভিস একটা প্রোফাইলের আন্ডারে। এখন 2025 সালে এসে আমরা 4টা গিগ দিতে পারি ফাইবারে। 4টা, 5টা আমরা সার্ভিস দিতে পারি। ওকে। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের যেহেতু সোশ্যাল মার্কেটিংটা স্টার্ট হবে সোশ্যাল প্ল্যাটফর্মে, ওই জায়গায় কিছু ইমেজ এটা ওইটা প্রয়োজন আছে। নেক্সট ক্লাসে আমরা ক্যানভা নিয়ে ক্লাস করব। তারপর আমরা ফেসবুক, ইউটিউব মার্কেটিং এর দিকে আস্তে আস্তে যাব। আর এসইওর কিছু বিষয় আমি শেষে এসে আপনাদের ওই আরো কিছু অ্যাডভান্স কিছু আমি দেখাবো যখন আমরা গিগটা দেব। গিগটা আমরা রেডি করব। রেডি করার পর আমরা ওইটা নিয়ে করব। আর ক্লাসে তো আজকেও আসে নাই সবাই। আবহাওয়া খারাপের জন্য না কেন আসছেন না তো বুঝতেছেন না, কঠিন লাগতেছে। আমরা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস নিয়ে, মার্কেট প্লেসও থাকবো, আউট অফ মার্কেট প্লেসেও থাকবো। আপনাদের